আজকে আবার আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আমাদের বিশেষ প্রিয় চ্যানেল পেয়ারা নিউট্রিশনে। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন। প্রচুর ভালোবাসা পাচ্ছি আপনাদের তরফ থেকে, সেই জন্য শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে নিই। এতক্ষণ আপনারা স্ক্রিনের মধ্যে দেখছিলেন আপনাদের পাকস্থলী আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করছে, কিন্তু পাকস্থলীর তো মুখ নেই, সে তো নিজে সবকিছু বলতে পারছে না, তাই আমাকে পাঠিয়েছে তার কথা আপনাদেরকে শোনার জন্য। তো এখন ব্যাপার হচ্ছে যে দেখুন, আজকে আমাদের সব থেকে আমরা একটা ক্রিটিক্যাল এবং খুব বাঙালি প্রিয় একটা টপিকে যেতে চলেছি। সেই টপিকটির নাম হলো অম্বল। গ্যাসে অম্বলে বাঙালি সারাদিন ভাবতে থাকে গ্যাস অম্বলের কথা। সে আমরা বিয়ে বাড়ি থেকে অন্যান্য যে কোনো ভোজবাড়ি, চায়ের আড্ডা, দোকান, যেখানে খুশি যাই না কেন, অম্বল আমাদের সঙ্গ ছাড়ে না। গ্যাস অম্বল নিয়ে আলোচনা আমাদের চলতেই থাকে। আর না করে দেরি, এবার আসুন টপিকে ফিরি। বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই যে অম্বল ঠিক কাকে বলে। দেখুন, আমরা যদি আমাদের শরীরকে একটু চিনি, তাহলে আমরা মুখ দিয়ে খাবার খাচ্ছি। খাবার খাওয়ার পর খাবার যায় গ্রাসনালীর মাধ্যমে পাকস্থলীতে। এখন কোনো কারণে পাকস্থলী থেকে যদি টক জল উঠে আসে আপনার গ্রাসনালী হয়ে মুখগহ্বরের মধ্যে, তাহলে সেক্ষেত্রে সমস্যা কি হয় বলুন তো? তাহলে সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় যে দাঁত শুদ্ধ, মুখ শুদ্ধ একটা টক টক ফিলিং হয়, এবং সেই জায়গা থেকে একটা অস্বস্তি, এবং এই টক জল যখন গ্রাসনালী দিয়ে উঠে আসে তখন বুকে জ্বালা হয়, এবং তার সঙ্গে হচ্ছে বুকে একটা চাপ অনুভূত হয়, বুকে একটা ব্যথা অনুভূত হয়। এই জায়গাগুলোকে আমরা বলছি অম্বল। অম্বল প্রধানত হচ্ছে আপনাদের কোথা থেকে না, পাকস্থলী অংশ থেকে। আমরা যদি দেখি এই অংশ বরাবর গ্রাসনালী নেমে বাঁদিকে হালকা ঘুরে এখানে একটা থলির মতো অংশ থাকছে, যাকে আমরা বলছি পাকস্থলী। সেই পাকস্থলী থেকে টক জল উঠে আসার সমস্যাকে আমরা বলছি অম্বল, যেটাকে আমরা চিকিৎসকদের পরিভাষায় বলে থাকি গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্লাক্স বা GER। এখন এই সমস্যাটা যদি আপনার দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন এটাকে আমরা বলবো যে এটা একটা ডিজিজ, এবং তখন আমরা বলবো গ্যাস্ট্রো ইসোফেগিয়াল রিফ্লাক্স ডিজিজ, এবং এটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলছি GERD। এরপরে আমরা যে জায়গাটায় আসছি যে টক জল উঠে আসা। তো এই টক জল উঠে আসাটা এবং তার সাথে হচ্ছে যে আমাদের যে পাকস্থলী অসুস্থ হয়ে পড়ছে, এই জায়গাটা আমরা বুঝবো কি করে? মজা হচ্ছে, টক জল ওঠার ব্যাপারটা আমরা সবাই কম বেশি ফিল করতে পারি সময়ে সময়ে, এবং টক জলটা উঠে আসছে কেন না, পাকস্থলী কোনো কারণে উত্তেজিত হয়েছে। নরমালি আমাদের খাবার মুখবিবর থেকে ধাপে ধাপে নিচের দিকে নামার কথা, তো ওপর দিকে উঠে আসছে যখন, সেই পদ্ধতিকে আমরা বলছি অ্যান্টিপেরিস্টলসিস, অর্থাৎ পাকস্থলীর চলন যেভাবে হওয়ার কথা ছিল সে উল্টো চলনে চলছে। তো আপনারা জানেন সব জিনিসেরই উল্টো চলনে সমস্যা আছে, এখানেও উল্টো চলনে সমস্যা। এবং গ্রাসনালী থেকে খাবার যখন পাকস্থলীতে পৌঁছচ্ছে, সেই জায়গায় থাকে আমাদের একটা স্ফিংটার। স্ফিংটার মানে কিছুই না, একটা টাইট করা অংশ যেটা রাবার ব্যান্ডের মতো চেপে বসে থাকে। খাবারকে সে গ্রাসনালী থেকে পাকস্থলীতে যেতে দেয়, কিন্তু পাকস্থলী থেকে গ্রাসনালীতে উঠে আসতে দেয় না। তো এখন যদি কোনো কারণে খুব স্ট্রেসফুল কন্ডিশনে এই জায়গাটা থাকে এবং আপনার এই টক জল ওঠা একবার শুরু হয়, তাহলে বারে বারে এরকম টক জল উঠতে উঠতে দেখা যায় কি না, ওই স্ফিংটার অংশটা লুজ হয়ে যায়, তার ইলাস্টিসিটি হারিয়ে যায়। তখন ক্রমাগতই টক জল উঠতে থাকে এবং আপনি সমস্যায় ভুগতে থাকেন, এবং না জানি কত কি না প্রতিকারের রাস্তায় হাঁটেন। তো এই স্ফিংটার আলগা হয়ে গেলে তখন সেই পাকস্থলী হয়ে গেল অসুস্থ পাকস্থলী। তো আজকে এবার আমরা দেখে নেব যে ঠিক কি কারণে এগুলো ঘটে। আসুন আমরা দেখি কারণগুলো পরপর কি আছে। না, কারণগুলোর মধ্যে আমরা প্রথমে যেটা পাচ্ছি যে বাঙালিদের মধ্যে একটা প্রবল সমস্যা আছে, এরা ব্রেকফাস্ট করে না, এবং সেই জায়গা থেকে দীর্ঘ সময় খালি পেটে থাকার একটা অভ্যাস থাকে, এবং মা বোনেদের ক্ষেত্রে দেখা যায় ফাস্টিং বা উপবাসের একটা প্রবণতা থাকে। সেই উপবাস প্রবণ বাঙালিদের ক্ষেত্রে দীর্ঘ সময় খালি পেটে থাকার কারণে এই জাতীয় সমস্যা হতে পারে। দুই হচ্ছে যেটা যে আমরা কথায় কথায় চা পান করি। চা কফি আমাদের নিত্যসঙ্গী,
বাড়ি থেকে পাড়ার চায়ের দোকান সর্বত্র আমাদের অবাধ বিচরণ এবং আমরা বারে বারে ওই উষ্ণ মাটির ভাঁড়ে চুমুক দিতে খুব পছন্দ করি। সেই জায়গা থেকে কি হয়, এর মধ্যে থাকা ট্যানিন এবং ক্যাফিন আমাদের পাকস্থলীকে উত্তেজিত করে এবং টক জল ওপর দিকে উঠে আসার প্রবণতা ক্রমাগত বাড়তে থাকে। এর সঙ্গে যাদের খুব বদ অভ্যাস আছে, ধূমপান, মদ্যপান, এবং ধূমপানের ক্ষেত্রেও আমরা এই কথাটা বলবো যে সেখানে যে ট্যানিন থাকছে যেটা কেবলমাত্র ডাইলিউট HCl এ ডিজলভ হয়, তাহলে হচ্ছে কি ট্যানিন আপনার শরীরে যাওয়ার সাথে সাথে তখন হচ্ছে, এবং নিকোটিন, এগুলো ডাইলিউট HCl এ দ্রবীভূত হয়, এগুলো শরীরে আসার সময় স্টমাক থেকে অ্যাসিড সেক্রেশন অনেক বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আপনি যদি নিয়মিত ধূমপান করতে থাকেন, আপনি যদি নিয়মিত মদ্যপান করতে থাকেন, তাহলে আপনার পাকস্থলী খুব দ্রুত অসুস্থ হতে থাকবে। এছাড়াও হচ্ছে কথায় কথায় আমাদের ওষুধ খাবার প্রবণতা। আমরা নিজেরাই এক একটা ছোটখাটো ডাক্তার, পাড়ার আড্ডার জায়গা থেকে শুরু করে টেলিফোনের মধ্যে পর্যন্ত আমরা রোগ নিয়ে আলোচনা করি এবং সারাক্ষণ বিভিন্ন মানুষকে সব জানতার মতো পরামর্শ দিতে থাকে। এই পরামর্শগুলো কত ক্ষতিকারক হতে পারে তা আপনারা ভাবতেও পারবেন না। তাই যখন খুশি, যেমন ভাবে খুশি, ব্যথা উপশমকারী ঔষধ যেমন পায়ের ব্যথা, পেটের ব্যথা, মাথার ব্যথা, আপনারা টক করে একটা ওষুধ খেয়ে নিচ্ছেন, পেন কিলার। এটা ভীষণ ডেঞ্জারাস আপনার পাকস্থলী এবং লিভার দুটোর জন্য। এছাড়াও হচ্ছে আজকাল মানুষের বাড়িতে রান্না করে খাবার খাওয়ার প্রবণতা কমে গেছে। আমরা অতিরিক্ত ঝাল মশলাযুক্ত স্পাইসি ফুড খাচ্ছি, যা আমাদের স্টমাককে সবসময় স্ট্রেস কন্ডিশনে রাখছে। এছাড়াও হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লককে আমরা চেঞ্জ করে ফেলেছি। আমরা দিনের বেলায় কাজ করার কথা, অথচ দেখা যাচ্ছে আমরা রাত জেগে কাজ করতে, কাজের থেকে মানে কাজ কতটা হচ্ছে আমি জানি না, অকাজটাই বোধহয় বেশি হয়, এবং সেক্ষেত্রে হচ্ছে ওই মোবাইল নিয়ে রাত জেগে বসে আছি এবং সেখানে আমরা কাজের নামে নানা রকম কাজ কারবার করে চলেছি। এই যে রাত জাগার প্রবণতা, নিদ্রাহীনতা, ইনসোমনিয়ায় আক্রান্ত হচ্ছি, যা আমাদের স্টমাককে সবসময় ঝিমিয়ে দিচ্ছে, পাকস্থলী অসুস্থ হয়ে পড়ছে। তো এই যে রোগ, এইগুলো হচ্ছে খুব সাধারণ মানে কারণ। এর বাইরেও আরো অনেক ডিটেল কারণ থাকে, যেগুলোকে আমরা ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় কারণ বলি। এগুলো ডাক্তারদের আলোচনার বিষয়। আমরা এই জায়গাগুলো আপনাদেরকে, যেগুলো আপনারা ঘরোয়া ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, সেই কারণগুলোর কথা শুধু বললাম। এইবার মজা হচ্ছে যে লক্ষণ কি কি আসতে পারে। না, লক্ষণ যেগুলো আসতে পারে আপনারা সবাই কম বেশি ফিল করেন। টক জল উঠতে পারে, মুখ দিয়ে পর্যন্ত টক জল উঠে বাইরে আসতে পারে। 2 হচ্ছে বুকের এই পোর্শন বরাবর জ্বালা ভাব হতে পারে, একটা চাপা ভাব হতে পারে, ব্যথা অনুভব করতে পারেন। কখনো কখনো হয় যে আমরা বলি গা গোলাচ্ছে, মানে একটা ভমিটিং টেন্ডেন্সি, নজিয়া, আপনাদের একটা বমি বমি ভাব, এবং সেখান থেকে কখনো দেখা গেল টক জলের সঙ্গে খাবারের কুচি উঠে আসতে গিয়ে আপনি বমিও করে ফেললেন। তো এই যে সমস্যা এবং বারে বারে টক জল উঠে আসার কারণে আপনার মুখের ভেতরে পিএইচ বদলে যাচ্ছে, যার ফলে মুখ থেকে দুর্গন্ধও ছাড়তে পারে। সো সাবধান হয়ে যান। লক্ষণ এবং কারণ এগুলো আপনারা সব শিখে নিলেন। এইবার যদি আমরা বলি যে এর প্রতিকার কি, শুনুন আপনার পাকস্থলীর কাতর আবেদন। সে বারবার চিৎকার করে বলছে, আমাকে সুস্থ করো। আপনার পাকস্থলী আপনার জন্য অবিরত পরিশ্রম করে চলেছে। যে খাদ্য আপনি গ্রহণ করে চলেছেন তাকে নিংড়ে তার থেকে পুষ্টি রস বের করে আপনাকে দিচ্ছে। আপনার কি কোনো কর্তব্য নেই সেই পাকস্থলীকে সুস্থ রাখার? সো বন্ধুরা, আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সুস্থ জীবনযাপন করব, আমার পাকস্থলীকে সতেজ রাখবো, সুস্থ রাখবো। এবং এর জন্য কি করব না, প্রতিকারের জায়গা থেকে আমরা বলবো যে ওষুধ নয়, সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত জল পান। মনে রাখবেন, সারা দিনে 8 থেকে 10 গ্লাস জল আপনাকে পান করতে হবে। 8 থেকে 10 গ্লাস জল একদম মেপে পান করবেন, এতে আপনি অনেক বেশি সুস্থ থাকবেন। আর যাবার আগে আমি ছোট্ট দুটো ঘরোয়া টিপস আপনাদের দিয়ে যেতে চাই। জোয়ানকে ভেজে গুঁড়ো করে রেখে দিন, আর জিরেকে ভেজে গুঁড়ো করে রেখে দিন। যদি মনে হয় গ্যাস অম্বলের সমস্যা চলছে, খাবার খাওয়ার ঠিক 8 ঘন্টা পর ঈষৎ উষ্ণ 1 কাপ জলে 1 চিমটি পরিমাণ জোয়ান গুঁড়ো বা জিরে গুঁড়ো দিয়ে সেটা খেয়ে নিন। দুপুরে এবং রাত্রে 2 বার এটা করতে পারেন। আপনারা এই অম্বলের সমস্যা থেকে অনেক ভালো থাকবেন। সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন পেয়ারা নিউট্রিশন চ্যানেলে।
যাবার আগে বন্ধুরা মনে রাখবেন আর একটা কথা আমি বলে দিয়ে যাই, এরপরেও যারা অম্বলের হাত থেকে মুক্তি পাবেন না, আমাদের চ্যানেলে আমাদের বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানরা অবশ্যই আপনাদেরকে ডায়েট সংক্রান্ত পরামর্শ দেবেন। আপনারা কমেন্ট বক্সে লিখে জানান কার সমস্যা কতদিন ধরে চলছে এবং কি অবস্থায় আপনারা আছেন। তার আগে অবশ্যই যে প্রতিকারের কথা বললাম সেটা 10 দিন ফলো করে দেখুন। এরপরেও যদি ভালো না হয়, আমি কথা দিচ্ছি আমাদের ডায়েটিশিয়ানরা আপনাদের জন্য অবশ্যই আসবেন চ্যানেলে এবং অম্বলের ডায়েট কি হতে পারে সেই নিয়ে আলোচনা করবে। সো কমেন্ট করা শুরু করে দিন। ধন্যবাদ সকলকে। আজকের মতো আসি, টাটা।